আমি ভালো তৃণমূল, চটি চেটে করেছি তো ভুল। আমি মোদির ফ্যান, ফোটাবো ঘাসে জোড়া পদ্ম ফুল। আমি হেব্বি তৃণমূল, বিজেপিতে ঢুকতে ব্যাকুল। ধুয়ে দিদির রং, গেরুয়া হয়ে গেছি বিলকুল। মজা আয়া। আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি, দল সুযোগ সন্ধানীদের সুযোগ দিয়েছে, দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চাইতে অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে। আরে রে রে রে, দলের মধ্যে এত কিছু বা ঘটলো কি করে? তাহলে ডগাংশু ভাই, তুমি তোমার কাজটা ঠিক করে করনি। কালীঘাটের গেটের সামনে কেবলমাত্র শুয়েই ছিলে, পাহারাটা দাওনি নিশ্চয়ই। এবং সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই আজকে দেখুন, যাদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল তারা প্রত্যেকে কিন্তু আজকে উল্টো দিকের দল, তাদেরকে সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে এবং তারা তো সেই জায়গা পেয়েছে। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা 2 বছর বিজেপি করে তো তার চেয়ে বেটার জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতা এলে তাপসদা যদি দল না ছাড়তো, তাপসদা শিল্পমন্ত্রী হলো, একটা মন্ত্রীও করতো দল, তখন এই সুদীপ ব্যানার্জি আটকাতেন আবার যদি দল পুনরায় ক্ষমতায় আসতো। এই বিষয়গুলোকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জাস্ট একটাই কথা, ডগাংশু ভাই, তুমি তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদেরকে, আমরা তোমার ভরসায় ছিলাম। তুমি বলেছিলে দরকার হলে তুমি কালীঘাটের গেটের সামনে শুয়ে থাকবে, দরকার হলে পাপোশ হয়ে থাকবে, কিন্তু কোনো দোগলাবাজ কিংবা কোনো সুবিধাভোগী মানুষকে তুমি তোলামূলে থাকতে দেবে না বা ঢুকতে দেবে না। তাহলে এরকম হলো কেন দলের অবস্থাটা? তুমি ভাই কথা দিয়ে কথা রাখোনি, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখোনি, তুমিও তোমার নেত্রীর মতো হয়ে গেলে। বলো, প্রতিশ্রুতি কথাটাই ভাওতা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা। সজল ঘোষ কে একটা সামান্য কাউন্সিলর টিকিট পেতে দেয়নি, কে পেতে দেয়নি? এইটাই মানুষটাই। এ আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবে। যদি কোনোদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তখন এই মানুষগুলোই আবার রাজত্ব করবেন, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবেন এবং এদেরকে ক্ষমাও করে দেওয়া হবে। এবং আজকে যে কর্মীরা লড়াই করছেন, সেই কর্মীদের এদের নামে জিন্দাবাদ বলি এদের হয়ে ভোট করাতে হবে। তাহলে আর কি লাভ হলো? তুমি যে এতদিন কালীঘাটের গেটের সামনে পাপোশ হয়ে শুয়ে থাকলে, কিছুই তো হলো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সমর্থক। দলের যারা সর্বাধিক ক্ষমতা উপভোগ করেছে তারাই সবার আগে পালিয়েছে। কেন ডগাংশু পালাতে পারছে না নাকি? ডগাংশুর গলায় কেউ চেনটেন পরিয়ে বেঁধে রেখেছে নাকি? আর ভাই, তোলামূলের মতো দলের রয়েছো, ক্ষমতা ভোগ করনি, এটা যদি বলো তাহলে একদম মিথ্যে কথা বলা হবে। কারণ হয়তো যারা পালিয়েছে সর্বাধিক, ঠিকই বলেছো যে সর্বাধিক মানে যতটা সুবিধা পাওয়া যায় তারা ভোগ করেছে, বাট তোমরাও অনেক সুবিধা ভোগ করেছো যেগুলো তোমরা পাওয়ারও যোগ্য নও, তোমাদের সেই যোগ্যতাও নেই সেগুলো পাওয়ার, যেটা তোমরা ভোগ করেছো। আমি একবার তমলুকে গেছিলাম লড়তে, দল জানতো এটা কনফার্ম হারা সিট। দল মনে করেছে দেবাংশুকে তমলুক দেওয়া দরকার আর বাকিদেরকে কলাগাছ আসন দেওয়া দরকার। হাওড়া জেলা আমার হোম ডিস্ট্রিক্ট, সেখানে উড়িয়ে এনে সবচেয়ে সহজ সিটটা দেওয়া হয়েছে। তারাই আগে সবার আগে বেইমানি করেছে, আর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল 8,500 ভোটে পিছিয়ে থাকা চুচুড়াতে। তাহলে ডগাংশু আজকে গিয়ে বুঝতে পেরেছে যে তাকে ভোটে বলির পাঁঠা বানানো হয়েছে। ভাই, তুমি এতদিন বুঝতে পারোনি যে তোমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে? আর এমনিতেও এর ভিডিওর কমেন্ট বক্স খুলে দেখলে বাংলার মানুষ যে পরিমাণ একে পাঁঠা 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 বলে, 100টা যদি কমেন্ট থাকে তার মধ্যে হয়তো দেখা যাবে 70 থেকে 80টা কমেন্টই এই লেখা। যারা বানের জলে এসছে তারা তো বানের জলেই যাবে। 2021-এর 2রা মের পর 2022-এর 1লা মে, যে গত বছর আজকের দিন পর্যন্ত দলটা পবিত্র ছিল, তারপরে তো নর্দমার জল ড্রেনের জল এক হয়ে গেল। তাহলে ডগাংশু নিজেকে নর্দমার জল বোঝালো নাকি ড্রেনের জল বোঝালো, কোনটা? কারণ ডগাংশুও তো সেই দলটার মধ্যেই রয়েছে, তাহলে যে কোনো একটা তো হওয়া উচিত, ঠিক কি না? পঞ্চায়েত নির্বাচনে একবার 2018 হওয়ার পর একটা 2019 হয়েছে। 2023-এর পঞ্চায়েতের আগে পোস্ট করেছিলাম, আবার একটা 2018 হলো, কিন্তু আবার একটা 2019 অপেক্ষা করছে। আগামী দিনে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবো কি না
সেটা আগামী দিনে চিন্তা ভাবনা করবো। তাহলে যা বুঝলাম, ডগাংশুর রাজনৈতিক কেরিয়ারও খুব একটা স্থিতিশীল নয়। এতদিন পর্যন্ত কোনো ব্যাঙের মতো শীতঘুম মারছিল, হঠাৎ দেখি উদয় হয়েছে, আবার হয়তো কখন পুটুক করে ইঁদুর গর্তে ঢুকে সারা জীবনের জন্য বসে থাকবে আর বেরোবে না রাজনৈতিক বক্তৃতা রাখার জন্য বা রাজনীতিতে ফেরার জন্য, সে বোঝা দেয়। আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করবো। আমি মৃত্যুবরণ করবো ফাঁসির মঞ্চে গিয়ে গলায় দড়ি দিয়ে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে। ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করবো না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করবো। আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি জনসমক্ষে আনুন, আর একটা ফাঁসির মঞ্চ তৈরি করুন, আর একদিকে ফাঁসির মঞ্চ সিজিও কমপ্লেক্সে করুন। আমি জানি যে প্রকাশ্যে বলছে যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে জনসমক্ষে আনো আর আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো। কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে কিছু হয়েছে, আমাকে সোজাসুজি ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করব। আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। প্রমাণ থাকে জনসমক্ষে আসে, তাহলে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে গিয়ে গলায় দড়ি দিয়ে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে যাব। আর আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি আগেও বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করবো। যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। ভাইপো না, ভেপো। শুনছিলাম দিনের পর দিন ইডি সিবিআই এই ভেপোর ঘরে ঢুকছে। তাহলে যদি সেরকম কিছু প্রুভড হয়, তাহলে তোমরা এই ভেপোর কথাটুকু রেখো আর কি, একটা মঞ্চ ফঞ্চ তৈরি করে দিও। এসে আমাকে শেষ ডাকা হয়েছিল 2023 সালের নভেম্বরে। আমি তখনও এসেছিলাম, তার আগে সেপ্টেম্বরে ডাকা হয়েছিল, আমি তখনও এসেছিলাম। আমাকে দিল্লিতে দুবার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআই অফিসে গেছি, সব মিলিয়ে প্রায় 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি এবং তারা তাদের কাজ করছে। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। ভাই, বাংলার মানুষ এতদিন ধরে অনেক বাতেলাবাজি শুনেছে, আর বাতেলাবাজি শুনতে চায় না। বাংলার মানুষ এবার দেখতে চায় যারা চোর ডাকাত তারা জেলের ভেতর ঢুকুক, এটুকুই দেখতে চায়, এটুকুই তাদের মনের আশা। আর আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তো অভিষেক ব্যানার্জির পুরো স্পিচটা এই ভিডিওতে থাকলো না, নেক্সট ভিডিওতেই পুরো পার্টটা থাকবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি আজকের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।